ইরানিয়ান সোলজাররা তারা আমেরিকান তারা এই আমেরিকার যে রিসেন্ট যে যুদ্ধগুলো করেছে, ইরাকে যুদ্ধ করেছে, তো সিরিয়াতে করেছে, লিবিয়াতে করেছে, আফগানিস্তানে করেছে, তো তারা প্রত্যেকটা জিনিস তারা স্টাডি করেছে। তো আমেরিকান ট্যাকটিক্স, আমেরিকান টেকনিক, এগুলো ওই আমেরিকার থেকে ইরানিয়ানরা বেটার জানে। তো এই কারণেই বলছি, যে এই কারণে, এবং আইআরজিসি ইরানের যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম, যে এই স্ট্র্যাটেজিটা একদিনের না, অনেক দিন ধরে তারা এই স্ট্র্যাটেজিটা তৈরি করেছে। যে আমি ভাই এক্স্যাক্টলি সঠিক কথাই বলেছেন। তো যে আমেরিকার শুধুমাত্র, এটাও এক সপ্তাহ আগের খবর, শুধুমাত্র 17% মানুষ বিশ্বাস করতো, মানে ট্রাম্পকে সাপোর্ট করেছিল এই যুদ্ধের জন্য, যেটা এখন আরো কমেছে। তার থেকে বড় কথা হলো, ট্রাম্প প্রশাসনের ভিতরে একটা বিভাজন দেখা দিছে। ট্রাম্প প্রশাসনের একটা বড় অংশ মনে করে যে এই যুদ্ধটা আমেরিকা করছে, ইসরায়েলের যুদ্ধ আমেরিকা করে দিচ্ছে আমেরিকার অনেক কিছু ক্ষতির বিনিময়ে, অর্থনৈতিক ক্ষতি, এবং আমেরিকার সোলজাররাও মারা যাচ্ছে ইসরায়েলের ইন্টারেস্টের জন্য। এবং একই সাথে আমেরিকার সাধারণ মানুষদেরও একটা বড় অংশ এই বিষয়টা বিশ্বাস করে। আর দ্বিতীয়ত ইরানের বিষয়ে আমি শাহিন ভাই, আমি একটু এড করি আপনাকে, যে প্রতিদিন $2 বিলিয়ন আমেরিকার ক্ষতি হচ্ছে। এবং যে জিনিসটা করতে চাচ্ছে, এই আরব লীগকে, আরব যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এদেরকে এই যুদ্ধে আপনার সংযুক্ত করার জন্য, এদের ঘাড়ে এই যুদ্ধটাকে ফেলে যুদ্ধটাকে চালিয়ে যাওয়ার জন্য এখন প্রচুর চেষ্টা করা হচ্ছে। এবং এটা যদি সাকসেস হয়, তাহলে ইটস গোনা বি এ রিজিওনাল ওয়ার। এবং এটাই হবে ইসরায়েল এবং আমেরিকার যে পিছনের যে প্ল্যান, সেই প্ল্যানটা বাস্তবায়ন হবে যদি এরাবরা এই যুদ্ধে জড়িত হয়। অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ ভাই। বাট এখানে আমার একটু দ্বিমত আছে, যেটা আমি যতটুকু জেনেছি, যেটা আমার যতটুকু পড়াশোনা এবং জেনেছি, যেটা হলো কি, যে আমেরিকার ইকোনমির জন্য, আমেরিকার টোটাল ইকোনমির জন্য এই মিডিল ইস্টটা তার দরকার। এই মিডিল ইস্টের তেল ক্ষেত্র তার দরকার, এই মিডিল ইস্টের গ্যাস ক্ষেত্র তার দরকার, এই মিডিল ইস্টের পেট্রো ডলারটা দরকার। বাট ইসরায়েলের জন্য মিডিল ইস্ট যদি ধ্বংস হয়ে যায়, মিডিল ইস্ট যদি ইন্টার মিডিল ইস্টে যদি ক্যাওয়াস তৈরি হয়, ইন্টার মিডিল ইস্ট যদি নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইসরায়েলের তাতে আপত্তি নাই। বাট আমেরিকা এই মিডিল ইস্টার এই তাদের যে অর্থনৈতিক যে ইন্টারেস্ট আছে, ওইটার ক্ষতি চায় না। বাট ইরান একটা মেসেজ সবাইকে দিয়ে দিয়েছে, ক্লিয়ার মেসেজ আমেরিকাকে এবং ইসরায়েলকে, যে ইরান যদি ডুবে যায়, সে ইন্টার মিডিল ইস্টকে নিয়ে ডুববে। ইরান যদি ধ্বংস হয়, সে ইন্টার মিডিল ইস্টকে নিয়ে ধ্বংস হবে। যে যে আর যে নিউক্লিয়ারের কথা বললেন, এটা তো, যদি আমার হিসাবে নিউক্লিয়ারটা ইউজ হবে না, বাট যদি ইউজ হয়, যেটা আমি জানি, যে ইরানের যে ভূখণ্ড আছে, ইরান অনেক বড় দেশ। সে 7 থেকে 11, 10টা নিউক্লিয়ার মানে অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি আছে, এত বড় দেশ। তো একবার যদি নিউক্লিয়ার ব্যবহার হয়ে যায়, তো ইরান তো তখন ডেসপারেট হয়ে যাবে, তখন তো আর পেছনে ফিরে তাকানোর কোনো পথ নাই। এবং সে বলে দিয়েছে ইরান ক্লিয়ারলি, সে তখন এন্টায়ার মিডিল ইস্টে যত ইউএস এর ইন্টারেস্ট আছে, যতগুলো তেল ক্ষেত্র আছে, গ্যাস ক্ষেত্র আছে, পানির পিউরিফিকেশনের জায়গা আছে, যেমন তো এইগুলোতে সে আঘাত করবে। এবং এইটা ইউএসএ কোনোভাবেই চায় না, এটা ইউএসএ কোনোভাবেই চায় না। তো তার মানে এই নেগোসিয়েশনটা ইউএস এর অনেক বেশি দরকার, কারণ ইউএসএ আর কোনোভাবে এটা টেনে নিয়ে যেতে চাচ্ছে না। একই সাথে ইরানের জন্য এটা, যে ইরান যদি ইরান যদি তার হরমুজের অধিকার, ইরান যদি তার এই মিসাইল ক্যাপাবিলিটির অধিকার, এইগুলো যদি কম্প্রোমাইজ করে, তো ইরানও ভবিষ্যতে আর টিকে থাকবে না। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন হবে, বাট আমি আগামী 1-2 সপ্তাহের ভিতরে সেটা দেখছি না 2টা কারণে। মেনলি একটা কারণে, যে এটাও এই মিলিটারি থিঙ্কাররাই বলছেন, যে তার ওয়ান অফ দি রিজন হলো ট্রাম্প নিজে। কারণ ট্রাম্পের ডেফিনেশন কি? ট্রাম্পের ডেফিনেশন হলো, সে, তার প্রচন্ড ইগো আছে, তার তার সে হারতে ভয় পায়, এবং সে হারাটাকে একসেপ্ট করতে চায় না, সে অ্যারোগেন্ট। তো এবং এই ব্যর্থতার অনেকগুলো কনসিকুয়েন্স আছে ট্রাম্পের জন্য, এমন না যেটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো যে কারণেই ট্রাম্পের কিছু ডেসপারেট অ্যাকশন আমার ধারণা আমরা এখনো দেখতে বাকি আছে। আর দ্বিতীয়ত, ট্রাম্পকে চালাচ্ছে তো ইসরায়েলি লবি, এবং ইসরায়েল তারাও এই যুদ্ধটা আরো একটু কন্টিনিউ করে যেতে চায়। তো এ কারণে আমি দেখতে পাচ্ছি যে এই যুদ্ধটা আরো কিছুদিন চলছে, অ্যাটলিস্ট আরো 10-12 দিন চলছে, আমার মনে হয় এটা। থ্যাংক ইউ।
জি। আচ্ছা, একটা বিষয় একটু শাহিন ভাই বলি যে ইরানের সকল নেতৃত্বকে মেরে ফেলা হয়েছে, যেটা আপনার প্রথম আলোচনায় যে বলেছেন যে একমাত্র প্রেসিডেন্ট ব্যতীত এবং ইসমাইল খানি ব্যতীত সবাইকে মেরে ফেলা হয়েছে। তারপরেও ইরানের নেতৃত্ব সুসংগঠিত রয়েছে। আইএসপিআর তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ইরানের সবাই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমেরিকা বা ইসরায়েল যেটা বলছেন যে কেউ একজন পেছন থেকে হয়তো বা ইরানকে নেতৃত্ব দিচ্ছেন, সেই পেছনের নেতৃত্বটা আসলে কি, বা ইরানের এই শক্তিটা কোন জায়গা থেকে আসতেছে জনাব মির সাহেব? আমার ব্যক্তিগত যতটুকু স্টাডি আছে সেটার মেন শক্তিটা প্রথমত ইরানের আইআরজিসি এবং দ্বিতীয়ত হলো ইরানের এই স্ট্র্যাটেজি। আমরা অনেকেই জানি যে ইরান কিন্তু এই যুদ্ধের জন্য প্রায় 20 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, এবং আমি যেটা আমেরিকান মিলিটারি থিঙ্কারদের কাছ থেকে পড়ে জেনেছি যে তোমরা যে ইরানে সৈনিক পাঠাচ্ছ, তো এই ইরানিয়ান সোলজাররা তারা আমেরিকান তারা এই আমেরিকার যে রিসেন্ট যে যুদ্ধগুলো করেছে, ইরাকে যুদ্ধ করেছে, তো সিরিয়াতে করেছে, লিবিয়াতে করেছে, আফগানিস্তানে করেছে, তো তারা প্রত্যেকটা জিনিস তারা স্টাডি করেছে। তো আমেরিকান ট্যাকটিক্স, আমেরিকান টেকনিক, এগুলো ওই আমেরিকার থেকে ইরানিয়ানরা বেটার জানে। তো এই কারণেই বলছি যে এই কারণে, এবং আইআরজিসি ইরানের যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম, যে এই স্ট্র্যাটেজিটা একদিনের না, অনেক দিন ধরে তারা এই স্ট্র্যাটেজিটা তৈরি করেছে, যে কারণে আপনারা দেখছেন যে আমেরিকা এবং ইসরায়েল ফার্স্ট অ্যাটাক করার খুব অল্প সময়ের ভেতরেই ইরান রিটালিয়েট করে সম্পূর্ণ মিডিল ইস্টে ইউএস এর যতগুলো বেজ আছে সবগুলোতে মিসাইল অ্যাটাক করেছিল। তো তার মানে বোঝা, এটা আগেই প্ল্যান করা ছিল যে ইউএসএ ইসরায়েল এটা করলেই আমরা এটা করব, মানে এভরিথিং ওয়াজ পার্ট অফ দি স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা একটা ডেলিভারেট স্ট্র্যাটেজি। এবং এই বিষয়েও যারা মিলিটারি থিঙ্কাররা বলছেন যে ইরানের শীর্ষ নেতা চেঞ্জ হয়েছেন, যে মুস্তাফা খমেনি এসেছেন, উনি কিন্তু নতুন কোনো গাইডলাইন দিতে হচ্ছে না, কোনো কিছু বলতে হচ্ছে না, কারণ এভরিথিং ইজ গোয়িং অ্যাজ পার দ্যাট স্ট্র্যাটেজি। তো আর এর পরের কথাটা হলো যে আমরা তো আগেই বলেছিলাম যে ইরাক, আমেরিকা প্রত্যেকটা দেশে যে ফরম্যাট ফলো করেছে, ইরাকে বলি, এটা আফগানিস্তানে কিংবা লিবিয়াতে, তাদের একটা কমন ফরম্যাটই আছে যে শীর্ষ লিডারশিপদেরকে তারা মেরে ফেলবে, ধরে ফেলবে, প্রচুর বোম্বিং করবে, এবং তারপরে যুদ্ধ শেষ হয়ে যাবে। তো ইরান এটার জন্য অনেক আগেই প্রিপারেশন নিয়েছে, যে কারণেই তাদের মিলিটারি লিডারশিপ গুলাকেও ওইভাবে ই করা, যেটা আমি মোজাইক ডিফেন্সের কথা আগে বলেছিলাম, ইভেন তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক, দেশ চালানো যে লিডারশিপ, এই বিষয়টাকেও ওইভাবেই করা, এই মোজাইক প্রশাসনিক সিস্টেম। আর আরেকদিন যদি সময় পাই তাইলে আমি বলবো যে এই যে আইআরজিসির কমান্ড সিস্টেমটা এবং ইরানের যে এই যে আয়াতুল্লাহ, ধর্মীয় নেতা, সুপ্রিম লিডার, ইনি কিভাবে সিলেকশন হন, কারা এটাকে সিলেকশন করেন, তো তাদেরকে আবার কারা সিলেকশন করেন, আবার ওদের মানে প্রত্যেকটা সিস্টেম ওদের এত সুন্দর এবং এত ডেলিভারেট যে এখানে এরকম না যে সুপ্রিম লিডার ইচ্ছা হলো যে সে একটা আদেশ দিয়ে দিল, নো, তারও জবাবদিহিতা আছে, এবং তার যাদের কাছে জবাবদিহিতা আছে তাদেরও আবার জবাবদিহিতা আছে। তো মানে এই কারণেই ইরানের টোটাল সিস্টেম একটা সুন্দর একটা সিস্টেম আছে, এবং এই সিস্টেম ইজ ডিপ রুটেড। এ কারণে আমি বলছি যে আপনি যতই উপরের থেকে মেরে ফেলতে থাকেন, রিমুভ করতে থাকবেন, ওরা ওই একটার পর একটা আসবে, এবং আপনি দেখবেন যে এভরিবডি ইজ কেপেবল। মানে আপনি ম্যারাডোনাকে সরিয়ে দিচ্ছেন, তো তার বদলে মেসি নামছে, এরকম, মানে খেলায় কোনো প্রভাব পড়বে না। তো এ কারণেই, আর ইরান অলরেডি দীর্ঘমেয়াদী যুদ্ধেরই প্রিপারেশন নিছে। তো ইরান ইজ সারপ্রাইজ না, একেবারেই সারপ্রাইজ না। এবং আমি খুব অবাক হব যে ইউএসএ যদি গ্রাউন্ড ট্রুপস পাঠায়, কারণ ইরান হাসি মুখে এটার জন্য ওয়েট করছে যে কবে আমাদের মাটিতে আমেরিকার গ্রাউন্ড সোলজার আসে। এবং আমি একটা ইরানের কিছু সোলজারের ইন্টারভিউ দেখছিলাম, যে তারা বলছে যে খুব ভালো হয়, তোমরা বাদ দাও, আসো আমরা এয়ার ব্যাটেল বাদ দিই, আমরা দুই দেশের গ্রাউন্ড সোলজাররা যুদ্ধ করি, আসো একটা ফেয়ার ব্যাটেল হোক। মানে তারা একটা উৎসবের জন্য ওয়েট করছে যে কবে ইউএস এর গ্রাউন্ড সোলজার আসবে। তো আমার ধারণা যে গত একটা টক শোতে যেটা বলেছিলাম যে ইউএস এর জন্য একটা ডিসগ্রেসফুল ডিপারচার ওয়েট করছে, এটা মোর দ্যান ভিয়েতনাম, এটা মোর দ্যান আফগানিস্তান। তো এটা শুধু সময়ের ব্যাপার আর কি। তো থ্যাংক ইউ মনির ভাই। জি, ধন্যবাদ জনাব মেজর শাহিন। জনাব ইঞ্জিনিয়ার ফরিদ প্রথম ভাই, আমি আপনার কাছে একটা বিষয় আসছে যে ইরানের শক্তির উৎসটা আসলে কি, যে প্রায়
পরাশক্তি বলা হয় আমেরিকাকে, পুরো ওয়ার্ল্ডের পরাশক্তি। তার সঙ্গে রয়েছে ইসরায়েল। ইসরায়েল অনেক শক্তিধর রাষ্ট্র সামরিক দিক থেকে। দুইটা পরাশক্তির সঙ্গে আজকে 27 দিন ধরে যুদ্ধ করে টিকে রয়েছেন ইরান, এবং ইরান পিছু হটেনি। আমেরিকাকে পিছু হটতে হচ্ছে, যুদ্ধবিরতি চাইতে হচ্ছে, কারণ তারা টিকে থাকতে পারবে কিনা সেটাই এখন অনেকের মনে সন্দেহ। ইরানের শক্তির উৎসটা আসলে কি জনাব ইনিস বলেন? একটু আনমিউট করে নেন, মাইকটা মিউট করে। মনে দেখেন প্রথমে ফরিদ ভাই, আমি একটু 1 মিনিট বলবো, জাস্ট একটা কথা একটু বলতে চাই। হ্যাঁ, ওই যে মনির ভাই কেবল বললেন না যে ইরানের শক্তির উৎসটা কোথায়, আমার খুব মনে হলো এই কথাটা বলি, যে আমাদের দেশের রাজনীতিবিদরা বারবার বলে না, যেটা বিশ্বাস করে না তারা, বাট তারপরে বারবার বলে জনগণই আমাদের ক্ষমতার উৎস, শক্তির উৎস, জনগণই। তো ইরানের আর সত্যিকারের শক্তির উৎস ওদের জনগণ এবং জনগণের ইউনিটি। তো এই